গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এর আগের ক্লাসে আমরা মাধ্যমিক ইতিহাসের 5 নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা এই ক্লাসে আরও এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখবে, আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। ঠিক আছে, এই প্রশ্নটা মাধ্যমিকে 2018 এসেছিল। এটা তোমরা স্কুলের পরীক্ষা, টেস্ট এবং মাধ্যমিকের জন্য অবশ্যই তৈরি করবে। ঠিক আছে, তাহলে এখানে প্রশ্নটা যেটা বলেছে সেটা আগে বুঝতে হবে যে শ্রীরামপুর মিশন প্রেস এটা একটা ভালো ছাপাখানায় কিভাবে পরিণত হয়েছিল বা এখান থেকে কেন অনেক বই ছাপা শুরু হয়েছিল, এটাই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, তাহলে প্রশ্ন যদি আমরা বুঝে যেতে পারি তাহলে কিন্তু উত্তর লেখা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, আর এর আগের দিনেই আমরা বলেছিলাম যে এই যে প্রশ্নগুলো 4 নম্বরের প্রশ্ন, এগুলোর উত্তরগুলো কিন্তু 7-8টা বাক্যে লিখতে হবে। তাহলে শুধু বুঝে নিয়ে বিষয়টা এবং তারপর আমরা কিছু পয়েন্টের মধ্যে দিয়ে সেই উত্তরটা পরীক্ষায় লিখব। ঠিক আছে, সেরকমই এখানে প্রথম পয়েন্ট তোমরা যেটা করবে সেটা হবে যে ভূমিকা। তাহলে এখানে ভূমিকাটা তোমরা যেভাবে লিখবে সেটা কীভাবে ভূমিকাটা, তাহলে এই যে শ্রীরামপুর মিশন প্রেস যেটা, এটা কিন্তু কেন তৈরি হয়েছিল, এখানে মানে ধর্ম বিষয়ক বিভিন্ন মানে বাইবেল ছাপার জন্য কিন্তু এটা তৈরি হয়েছিল। তাহলে এটা ছিল একটা ধর্মীয় বই। এবার এটা ছাড়া আরও মানে নিজেদের ধর্ম প্রচারের জন্য এটা শুরু করলেও পরে এখান থেকে বিভিন্ন বই, আরও সংবাদপত্র এবং পড়ার বই সবই কিন্তু প্রকাশ হয়েছিল এবং এটা মানুষের মধ্যে শিক্ষাটাকে ছড়িয়ে দিতে এবং সমাজের জন্য তারা ভালো কিছু করার চেষ্টা করেছিল। ঠিক আছে, এরকম একটা ভূমিকা তোমরা মোটামুটি তৈরি করবে। আর এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে শ্রীরামপুর মিশন প্রেস তৈরি। তাহলে এরপরে কি করা হয়েছিল, শ্রীরামপুর মিশন প্রেস কিন্তু তৈরি হয়েছিল কত সালে, এটা হয়েছিল এটা কে করেছিলেন, এটা করেছিলেন উইলিয়াম কেরি। এখান থেকে বাইবেল ছাপানোর জন্য তিনি শ্রীরামপুর মিশন প্রেস তৈরি করেছিলেন এবং 1820 সালে এই ছাপাখানাটাই একটা অন্যরকম রূপ পেয়েছিল বা এখান থেকে আরও অনেক কিছু ছাপা শুরু হয়েছিল। ঠিক আছে, এটা একটা পয়েন্ট হবে। এর পরের পয়েন্ট হবে ধর্মের বই প্রকাশ। ঠিক আছে, তাহলে খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য মিশনারিরা বাইবেলের বাংলায় তারা বাইবেলটাকে লিখেছিল, অনুবাদ করেছিল এবং বাংলা ছাড়াও আরও অন্যান্য যেমন উড়িষ্যা, মারাঠি, আসামিয়া এসব বিভিন্ন ভাষায় ভারতের যে আরও বিভিন্ন ভাষা সেটাই তারা প্রকাশ করে সারা ভারতে সেটা যারা প্রচার করেছিল। এটাই একটা ছিল তাদের একটা তাহলে এখান থেকে তাহলে অনেক বই ছাপা হয়েছিল, এটা একটা হবে। এছাড়া আরও অন্যান্য বই তারাও এখান থেকে ছেপেছিল, যেমন রামায়ণ, মহাভারত এখান থেকে ছাপানো হয়েছিল, হিতোপদেশ, তারপরে প্রতাপাদিত্য চরিত, এইসব বইগুলো ছাপা হয়েছিল। এছাড়া কিছু পড়ার বই, ছেলে মেয়েদের পড়ার বই, সেই রকম কিছু বই ছাপা হয়েছিল। আর ক্যালকাটা স্কুল বুক সোসাইটিতে ছাত্রদের সেখান থেকে খুব কম দামে সেই বইগুলো কিন্তু দেওয়া হয়েছিল। ঠিক আছে, আর এছাড়া ফোর্ট উইলিয়াম কলেজের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য কিন্তু এখান থেকে বই ছাপানো হয়েছিল। ঠিক আছে, তাহলে অন্যান্য বইয়ে এখানে এই পয়েন্টগুলো অবশ্যই তোমরা লিখবে। ঠিক আছে, আর এরপরে যেটা দিয়ে শেষ হবে সেটা হবে উপসংহার। উপসংহার লিখতে হবে 4 নম্বরের প্রশ্নের উত্তরগুলোতে। ঠিক আছে, উপসংহার তাহলে কিভাবে লিখতে হবে, যে শ্রীরামপুর মিশন প্রেস থেকে ধর্মের বই প্রকাশের জন্য কাজ শুরু হলেও পরে এখান থেকে আরও অন্যান্য অনেক বই কিন্তু ছাপা হয়েছিল। ঠিক আছে, এবং সেটা খুব ভালো কাজ হয়েছিল এবং এতে সমাজের অনেক উন্নতি হয়েছিল। তাই এভাবেই শ্রীরামপুর মিশন প্রেস একটি অগ্রণী ছাপাখানায় কিন্তু পরিণত হয়েছিল। ঠিক আছে, এইভাবে তোমরা একটু গুছিয়ে লিখবে, তাহলেই কিন্তু তোমরা পরীক্ষায় পুরো নম্বরটা পাবে। তাহলে প্রশ্ন যাই পড়ুক, বিষয়টা যদি আমরা বুঝে নিয়ে লিখতে পারি 7-8টা বাক্য, তাহলে কিন্তু নম্বর আমরা পুরোপুরি পাবো। এবং যারা ভাবছো যে ইতিহাসে আমরা বড় প্রশ্নগুলো তৈরি করতে পারবো না,
আমাদের চ্যানেলের সাথে যদি তোমরা যুক্ত থাকো আর আমাদের কথা যদি তোমরা শোনো, তাহলে তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নই খুব ভালোভাবে লিখতে পারবে। আর এখন আমরা যে প্রশ্নটা আলোচনা করলাম, এটা তোমরা বাড়িতে অবশ্যই লিখে নেবে। তৈরি হয়ে যাওয়ার পর প্রশ্নটা অবশ্যই তোমরা লিখে নেবে, কেননা পরীক্ষায় তোমাদের লিখতে হবে, সেজন্য লেখার অভ্যাসটা তোমরা অবশ্যই তৈরি করো। এবং তোমরা কিন্তু বাড়িতে যখন লিখবে, সময়ের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই লিখবে, ঠিক আছে? 4 নম্বরের প্রশ্ন মানে তোমাদেরকে মোটামুটি 14 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু প্রশ্নের উত্তরগুলো অবশ্যই লিখে ফেলতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আমরা আরও একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হবে যে বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে পঞ্চানন কর্মকারের কিরূপ অবদান ছিল? ঠিক আছে, তাহলে ছাপাখানার জন্য পঞ্চানন কর্মকার কী করেছিলেন, সেই বিষয়টাই আমাদের আলোচনার বিষয়, ঠিক আছে? মুদ্রণ শিল্প, এটা একটা শক্ত শব্দ, এর সহজ মানে হচ্ছে ছাপাখানা। ছাপাখানার জন্য তিনি কি করেছিলেন, এটা আমরা 2 নম্বরে পড়েছিলাম। এবার আমরা এখানে বড় প্রশ্নও কিন্তু দেখে রাখবো, ঠিক আছে? আর এখানে এই পঞ্চানন কর্মকারের যে ভূমিকা, সেটা আমরা আগের দিনে গঙ্গাকিশোর ভট্টাচার্যের যে ভূমিকা লিখেছিলাম ওই রকমই হবে, একই রকমই তোমরা এটা তৈরি করবে, ঠিক আছে? আর এর তাহলে কি আগের দিন আমরা কি বলেছিলাম যে 18 শতকে বাংলায় যেসব ছাপাখানা তৈরি হয়েছিল, সেখানে যেসব বাঙালিরা কাজ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন আমাদের পঞ্চানন কর্মকার, ঠিক আছে? আর এর পরের পয়েন্ট হচ্ছে যে পঞ্চানন কর্মকারের অবদান, তিনি কি কাজ করেছিলেন। পঞ্চানন কর্মকার বাংলার যে অক্ষরগুলো, হরফগুলো, যেগুলো হরফ মানে যেগুলো হচ্ছে অক্ষর, সেগুলো তিনি তৈরি করেছিলেন, ঠিক আছে? এবং কার সাহায্যে করেছিলেন, তার নাম হচ্ছে চার্লস উইলকিন্স, ঠিক আছে? তিনি একজন আর কি মানে বিভিন্ন ধাতু দিয়ে তিনি বিভিন্ন অক্ষরগুলো তিনি তৈরি করেছিলেন, নানা রকম পরীক্ষা করে তিনি বিভিন্ন অক্ষর তৈরি করেছিলেন। যেমন অক্ষর মানে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, এইগুলো তিনি কিন্তু তৈরি করেছিলেন। এর আগে কিন্তু এই ধরনের কিছু ছিল না, তিনিই প্রথম এগুলো তৈরি করেছিলেন, ঠিক আছে? আর এর পরের পয়েন্ট হচ্ছে যে বাংলা ও অন্যান্য ভাষার হরফ তৈরি, হরফ মানেই হচ্ছে অক্ষর, ঠিক আছে? তাহলে তিনি শুধু বাংলা নয়, বাংলার ছাড়াও আরও অন্যান্য, তাহলে অন্যান্য ভাষারও তিনি কিন্তু অক্ষর তৈরি করেছিলেন। তাহলে বাংলা ভাষার অক্ষর তৈরি করার সময় প্রথম দিকে তিনি যে অক্ষরগুলো তৈরি করেছিলেন সেগুলো বিভিন্ন আকারের ছিল, হয়তো সেগুলো তার পছন্দ হয়নি, পরে তিনি সেগুলোকে আরও ছোট করেন এবং বিভিন্ন মাপের ও ছাঁচের বাংলা অক্ষর তিনি তৈরি করেছিলেন, তার নামই হচ্ছে পঞ্চানন কর্মকার, ঠিক আছে? আর এছাড়াও তিনি সংস্কৃত অক্ষর, যেটাকে দেবনাগরী বলি আমরা, সেটাও তিনি তৈরি করেছিলেন শ্রীরামপুর মিশনের ছাপানোর জন্য, ঠিক আছে? এটাও তিনি তৈরি করেছিলেন। আর কর্নওয়ালিস কোডে যে ভাষা বাংলা অনুবাদ করা হয়েছিল সেটা ছাপার জন্য তিনি কিন্তু অক্ষর তৈরি করেছিলেন। তাহলে এগুলো তার অন্যান্য অবদান। এগুলো ছাড়া তোমরা যদি আরও কিছু পাও সেগুলো তোমরা এখানে যোগ করতেই পারো, তবে বেশি বড় লেখার কিন্তু কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আর এর ছাড়া আর কি, আর হচ্ছে যে ওই অন্যান্য অবদান, এরপরে পয়েন্ট হবে এটা। তাহলে অন্যান্য অবদানে তিনি কি করেছিলেন, তাহলে এই যে বিভিন্ন রকম অক্ষর, এই অক্ষরগুলো তিনি তৈরি করেছিলেন এবং পঞ্চানন কর্মকারের আমন্ত্রণে তিনি শ্রীরামপুর মিশন প্রেসে যোগ দিয়েছিলেন এবং সেখানে তিনি বিভিন্ন রকমের বাংলা অক্ষর তৈরি করেছিলেন এবং সেগুলো তিনি বিভিন্ন মানুষকে কিন্তু শিখিয়েছিলেন কীভাবে এগুলো তৈরি করতে হবে। তার থেকেই সমস্ত মানুষরা শিখেছিল এবং তিনি বাংলার যে ছাপার ভিত, সেটাকে তিনি খুব ভালোভাবে তৈরি করতে পেরেছিলেন, এটা আমরা বলতেই পারি, ঠিক আছে? আর এরপরে উপসংহার, তাহলে পঞ্চানন কর্মকারের চেষ্টা, তাহলে বাংলার ছাপাখানার যে মানে তার চেষ্টার জন্যই কিন্তু বাংলার ছাপাখানার অনেক ছড়িয়ে পড়েছিল এবং তার এই যে জনপ্রিয়তা বা তিনি যে মানুষের কাছে জনপ্রিয় হয়ে গিয়েছিলেন, তার এই কাজের জন্য তিনি অনেক মানুষের কাছেই জনপ্রিয় হয়ে গিয়েছিলেন এবং তাকে দেখেই পরবর্তীকালে অনেক মানুষ নতুনভাবে অক্ষর তৈরি করেছিল, ঠিক আছে? তাহলে এভাবেই এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে লিখে অভ্যাস করো। এর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও এরকমই কিছু গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।